তার আশ্রমে বিলাসবহুল রোলস রয়েস গাড়ির কালেকশন ছিল 90টা, যেটা তখনকার দিনে একটা ধন কুবেরের কাছেও ছিল ভিড়মি খাওয়ার মতো অবস্থা। Have so many Rolls Royces? Why is that? How many? 80? No, 40? 90. কোরেগাঁওয়ের আশ্রমে অবাধ যৌনতা আর ড্রাগসের ব্যবস্থা ছিল, কিন্তু 1984 সালে এইডস থেকে বাঁচতে সন্ন্যাসীদের সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে কন্ডোম ব্যবহার বাধ্যতামূলক করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ব্র্যান্ডের কন্ডোম সাপ্লাই দেওয়ার ফলে ফ্যাক্টরিতে কন্ডোমের ঘাটতি দেখা দেয়। পুনেতে স্পিচ দেওয়ার সময় মহাত্মা গান্ধীকে একজন ম্যাসোকিস্ট বলে কটাক্ষ করে, আর কমিউনিস্ট আইডিওলজিকে সমাজের পচা লাশ বলে সে গালাগাল দেয়। ইউএসের অরেগন সিটির সেই রেস্টুরেন্টগুলোতে তার এজেন্টরা খাবারে সালমোনেল্লা মিশিয়ে কন্টামিনেট করে দেয়, আর সেখানকার যত ওয়াটার পাইপলাইন ছিল সেখানে টাইফয়েড ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়। এছাড়াও সে সময় রজনীশের প্রধান দুজন শিষ্যা শিলা আর ক্রিস্টিন উলফের এগেন্স্টে উঠে আসে অ্যাটেম্প টু মার্ডারের কেস। ওয়াস্কো কাউন্টির ইলেকশনের সময় আশ্রম থেকে বেরিয়ে যাওয়া বেশ কয়েকটা সাসপেক্টেড ট্রাককে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় সেগুলো ওয়েপন্স আর এক্সপ্লোসিভে ভর্তি। শিলা আর ভগবান রজনীশের ফোন কলিংয়ের একটা রেকর্ডিং পুলিশের হাতে এলে শোনা যায় অত্যন্ত অশ্লীল, ভয়ঙ্কর এবং জঘন্য এক কনভারসেশন, যেটা পরে তার আশ্রমের এক স্প্যানিশ মহিলা আভা আভালোস পাবলিশ করে দিয়েছিল। ইউএস থেকে পালিয়ে গেলে 19টা দেশ রজনীশের নো এন্ট্রি জারি করে, কিন্তু লুকিয়ে আয়ারল্যান্ড থেকে স্পেন হয়ে আফ্রিকার সেনেগালে গিয়ে রাত কাটানোর পর সেখান থেকে উরুগুয়েতে চলে যায়, আর মন্টেভিডিও শহরে ঘটিয়ে ফেলে এক ভয়াবহ ঘটনা। চরম ভোগের পরেই আসে প্রকৃত ত্যাগ, এমনই মনস্তত্ত্বে বিশ্বাসী একজন ইন্ডিয়ান স্পিরিচুয়াল লিডার আজ থেকে 50 বছর আগে এক ইউটোপিয়ার বর্ণনা দিয়েছিল, প্রায় এক প্রকার স্বর্গের রূপরেখা তৈরি করেছিল। ভারতের কিছু লোক গৈরিক বসন পরে যে ইউটোপিয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকার অরেগন সিটির উদ্দেশ্যে, পরে তা একটি আস্ত নরকে রূপান্তরিত হয়েছিল। 1984-এ আমেরিকার ওয়াস্কো কাউন্টিতে ঘটে যাওয়া এমন এক কাহিনীর কথা আজকে আমরা জানব, যেখানে সেক্সুয়াল ভায়োলেন্স, প্রতারণা, মার্ডার, টেররিজম, কনস্পিরেসি থেকে শুরু করে মানি এক্সপ্লয়টেশন এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের মতো ঘৃণ্য ঘটনার পিছনে লুকিয়েছিল এক ভারতীয় আধ্যাত্মিক গুরু আচার্য রজনীশ, যে নিজেকে সেলফ প্রোক্লেমড গডে অভিহিত করেছিল ভগবান রজনীশ নামে। আর সেই কাল্ট লিডার কিভাবে ধীরে ধীরে একজন মাস্টার ম্যানিপুলেটর হয়ে উঠেছিল। হোম টু দ্য রেড রবড সন্ন্যাসিস, দ্য সিটি অফ রজনীশপুরম। Bombay was the flirting, Pune was the foreplay, and then was action. এটা ছিল মা আনন্দ শিলার ভয়েস, যার আসল নাম শিলা আম্বালাল প্যাটেল। সে ছিল রজনীশ মুভমেন্টের স্পোকসপারসন এবং 1984-এ ওয়াস্কো কাউন্টিতে রজনীশী বায়োটেরর অ্যাটাকের মূল কনভিক্ট। বহুকাল পরে সে সব কিছুই কনফেস করেছিল। বাট হু ওয়াজ রজনীশ? মধ্যপ্রদেশের একটা ছোট্ট গ্রাম কুচওয়াড়ায় 1931 সালের 11ই ডিসেম্বর একটা তরণপন্থী জৈন ফ্যামিলিতে জন্ম হয় এই রজনীশের, যার আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। তার বাবা বাবুলাল এবং মা সরস্বতী দেবী ছিল ক্লোথ মার্চেন্ট। তাদের 11টি সন্তানের মধ্যে চন্দ্রমোহন ছিল এল্ডেস্ট। স্কুল লাইফ থেকেই সে ফিলোসফির ওপর ডিবেট করতে শুরু করে। চিরাচরিত ধর্মের ওপর তার কোনো ট্রাস্ট ছিল না। এমন সময় তার যখন 15 বছর বয়স, তখন তার চাইল্ডহুড গার্লফ্রেন্ড শশী টাইফয়েডে মারা গেলে চন্দ্রমোহন মেন্টালি অ্যাফেক্টেড হয়ে পড়ে। সে মেডিটেশন, যোগা, অ্যাস্ট্রোলজি, হিপনোসিস প্র্যাকটিস করতে শুরু করে।
ভাসন্ত যোশী, যে ছিল রজনীশের কোর ডিসাইপলদের মধ্যে একজন, তার বক্তব্য অনুযায়ী পরে জানা যায় যে আর্লি চাইল্ডহুড থেকেই খেলাধুলার পাশাপাশি ওয়াইড রেঞ্জ অফ রিডিং ছিল তার ফার্স্ট প্রায়োরিটি। 1951 সালে 19 বছর বয়সে রজনীশ জব্বলপুরের হিতকারিণী কলেজে ভর্তি হয়। সে সময় সে অ্যাডিক্টেড হয়ে পড়ে কমিউনিস্ট আইডিওলজিতে। পড়ে ফেলে মার্কস ও অ্যাঞ্জেলসের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল থেকে শুরু করে প্রায় বেশিরভাগ বই। একজন কমিউনিস্ট হিসাবে ব্র্যান্ডেড হয়ে পড়ার ফলে কলেজ থেকে হুমকি আসতে শুরু করে তার ওপর। কলেজের একজন ইনস্ট্রাক্টরের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়লে তাকে সেই কলেজ থেকে বের করে দেওয়া হয়। রজনীশ তখন অ্যাডমিশন নেয় জব্বলপুরের আরেক কলেজ, ডিএন জৈন কলেজে। সেখানে সে রেগুলার বেসিসে ক্লাস অ্যাটেন্ড করতো না, শুধুমাত্র এক্সামিনেশনের সময় ছাড়া। সে একটা লোকাল নিউজ পেপারের অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে পার্ট টাইমে কাজ করতে শুরু করে। রজনীশের আঙ্কেল অমৃতলালের বক্তব্য অনুযায়ী সে সময় সে একটা ছোটোখাটো লাইব্রেরি বিল্ড করেছিল, যাতে কমিউনিজম লিটারেচারের ঠাসা বইপত্র ছিল। ইয়ং পিপলদের নিয়ে সে একটা গ্রুপও তৈরি করেছিল, যেখানে লেফট উইং ও তার অপোজিট রিলিজিয়ান্স নিয়ে ডিবেটও চালাতো। পরে রজনীশ তার একটি সাক্ষাৎকারে বলেছিল সে খুব ছোটবেলা থেকেই কমিউনিজমে ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং কমিউনিজমের ওপর এমন কোনো বই নেই যা তার লাইব্রেরিতে ছিল না। কিন্তু ডিপলি কমিউনিজম স্টাডি করার পর রজনীশের কাছে লেফটিস্ট আইডিওলজি হয়ে পড়ে সমাজে একটা পচা লাশের মতো। তখন সে অ্যানার্কিজমে কৌতূহলী হয়ে পড়ে, যেটা ছিল একটা রাশিয়ান ফেনোমেনন। তার মতে রাশিয়ার বিখ্যাত লেখক ও ফিলোসফার ক্রোপটকিন, বাকুনিন এবং লিও টলস্টয়, এরা তিনজনেই ছিলেন অ্যানার্কিস্টস, অর্থাৎ এমন এক মতবাদ যেখানে কোনো দেশ বা কোনো রাজ্য অথবা কোনো গভর্নমেন্ট বলে এই দুনিয়ায় কিছু নেই। এরপর রজনীশ সোশ্যালিজমে আগ্রহী হয়ে পড়ে এবং দুটো ন্যাশনালিস্ট অর্গানাইজেশনসের সাথে যুক্ত হয়, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কিন্তু সেই অর্গানাইজেশনগুলোর এক্সটার্নাল ডিসিপ্লিন, আইডিওলজি এবং সিস্টেম মেনে না চলার জন্য কিছুদিন পরই তার সাবমিশন বাতিল করে দেওয়া হয়েছিল। রজনীশ পরে তার আত্মকথায় বলেছিল 1953 সালে একদিন জব্বলপুরের ভাঁড়তাল গার্ডেনে যখন সে একটা গাছের নিচে বসেছিল, তখন হঠাৎই একটা মিস্টিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছিল এবং তারপর থেকেই সে আধ্যাত্মিক পথ বেছে নেয়। 1955 সালে ডিএন জৈন কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে পাবলিকলি স্পিচ দেওয়া শুরু করে দেয়। সে সময় জব্বলপুরে তরুণপন্থী জৈনদের দ্বারা অর্গানাইজ করা একটি সর্বধর্ম সম্মেলনে রজনীশ বলিষ্ঠ বক্তব্য রাখে, যার ফলে দর্শন, ধর্মীয় তত্ত্ব এবং সমাজতন্ত্রের উপর বক্তব্য রাখার জন্য দিনের পর দিন তার রেপুটেশন বাড়তে থাকে। সে সময় সে বেশ কিছুদিনের জন্য ভারত ভ্রমণেও বেরিয়ে পড়েছিল। এরপর 1957 সালে সাগর ইউনিভার্সিটি থেকে ডিস্টিংশন নিয়ে ফিলোসফিতে মাস্টার্স ডিগ্রি আর্ন করে রজনীশ। সাথে সাথেই সে রায়পুর সংস্কৃত কলেজে একটা শিক্ষকতার কাজ পাকাপোক্ত করে ফেলে। কিছুদিন যেতে না যেতেই রজনীশের বিরুদ্ধে অ্যালিগেশন ওঠে যে ক্লাসে স্টুডেন্টসদের সে এমন কিছু শিক্ষা দিচ্ছে যার ফলে স্টুডেন্টসরা তাদের মরালিটি, ক্যারেক্টার এবং রিলিজিয়ানের দিক থেকে বিপথগামী হতে শুরু করেছে। ফলে ভাইস চ্যান্সেলর তাকে শোকজ করে এবং ট্রান্সফার করিয়ে দেয়। এরপর 1958 সালে রজনীশ জব্বলপুর ইউনিভার্সিটিতে একজন লেকচারার হিসেবে ফিলোসফি পড়াতে থাকে। 1960-তে তার প্রমোশন হয় এবং সে সেই ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যায়। সে সময় রজনীশ একটা পাওয়ারফুল স্পিচ দেয় এবং বলে সোশ্যালিজম ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ ক্যাপিটালিজম এবং পুঁজিবাদ নিজেই বিপ্লবের একটা অংশ যা সমাজতন্ত্র নিয়ে আসে। সে বিশ্বাস করত যে ভারতে সমাজতন্ত্র অনিবার্য, কিন্তু স্বাধীনতার পর 50, 60 বা 70 বছর ধরে ভারতকে প্রথমে সম্পদ তৈরি করার জন্য প্রচেষ্টা চালানো উচিত। মহাত্মা গান্ধীকে সে একজন ম্যাসোকিস্ট প্রতিক্রিয়াশীল বলে বর্ণনা করেছিল
যিনি শুধুমাত্র দারিদ্র্যের পূজা করে গেছেন। রজনীশ বলেছিল ভারতবর্ষের ব্যাকওয়ার্ডনেস থেকে বাঁচতে যা দরকার ছিল তা হলো পুঁজিবাদ, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি এবং জন্ম নিয়ন্ত্রণ। সে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রকে বিপরীত ব্যবস্থা হিসাবে গণ্য করেনি, তবে প্রথমে পুঁজিবাদী অর্থনীতি গড়ে না তুলে সমাজতন্ত্রের কথা বলা যে কোনো দেশের জন্য বিপর্যয়কর বলে মনে করত। গোঁড়া ভারতীয় ধর্মগুলোকে রজনীশ মৃত বলে সমালোচনা করেছিল, যা শুধুমাত্র আচার অনুষ্ঠানে ভরা, শাস্তির ভয় এবং আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়ে ধর্মের অনুসারীদের নিপীড়ন করে যায়। এই ধরনের বিবৃতি তাকে কন্ট্রোভার্সিয়াল করে তোলে, যার ফলে সারা দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু এর পাশাপাশি সুযোগ সন্ধানী একদল ধনী মার্চেন্টস ও বিজনেসম্যান তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে অনুসরণ করা শুরু করে। সেসব পুঁজিপতিরা তাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আর আধ্যাত্মিক বিকাশ ঘটানোর জন্য রজনীশের কাছে পৃথক পরামর্শ গ্রহণ করতে থাকে মোটা অঙ্কের অনুদানের বিনিময়ে। সে জীবন জাগৃতি কেন্দ্র নামে একটা ধ্যান শিবিরের আয়োজন করে। ইউজুয়ালি আমরা মেডিটেশনের সময় কাম অ্যান্ড কোয়াইট মাইন্ড থাকার বিষয়টা জানি, কিন্তু রজনীশের জাগৃতি কেন্দ্রে ব্যাপারটা ছিল অন্যরকম। সেখানে হাত পা ছুঁড়ে ফাস্টার ব্রিদিং করে মেডিটেশন করানো হতো। রজনীশ এটার নাম দিয়েছিল ডায়নামিক মেডিটেশন। এরপর 1966 সালে সে শিক্ষকতার পদ থেকে পদত্যাগ করে আর নিজেকে আচার্য রজনীশ নামে এক্সপোজ করতে শুরু করে। বাট 1969-এ আবার এক নতুন বিতর্কের জন্ম দেয় রজনীশ। সে বছর দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে যখন বক্তৃতার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন সেখানে এক লেকচার সিরিজে সে বলে যে কোনো ধর্মই জীবনকে অর্থহীন এবং দুঃখে পরিপূর্ণ করে তোলে এবং জীবনের প্রতি ঘৃণা ও বিদ্বেষ বয়ে আনে। একটি সত্যিকারের ধর্ম হলো আসলে একটি শিল্প যা জীবনকে উপভোগ করার পথ দেখায়। সে নিম্নবর্ণের শূদ্র এবং মহিলাদের প্রতি আচরণ করাকে পশুদের সাথে আচরণ করার মতো বলে তুলনা করেছিল, আর ব্রাহ্মণদের আত্মস্বার্থ দ্বারা প্ররোচিত এক জীব বলে চিহ্নিত করেছিল। এমনকি সেদিন তার বক্তৃতা বন্ধ করতে চেয়েছিল বলে পুরীর শঙ্করাচার্যকে পর্যন্ত সে প্রভোগ করতে ছাড়েনি। আরও একটা ধর্মীয় সভায় স্পিচ দেওয়ার সময় রজনীশ যৌনতার অবাধ গ্রহণযোগ্যতার আহ্বান জানিয়ে হিন্দু নেতাদের স্ক্যান্ডালাইজড করার চেষ্টা করেছিল, যা পরে ভারতীয় সংবাদ মাধ্যমে ফ্রম সেক্স টু সুপার কনসাসনেস নামে একটা হেডলাইন হিসাবে পাবলিশড হয়েছিল এবং রজনীশকে সেক্স গুরু বলে আখ্যা দেওয়া হয়েছিল। 1970-এ জুন মাসের শেষ দিকে রজনীশ জব্বলপুর ছেড়ে মুম্বাই চলে যায়। সেখানে তার ডিসাইপলদের নিয়ে একটা নতুন গ্রুপ তৈরি করে। সেই শিষ্যদের নাম দেওয়া হয় নিও সন্ন্যাসিন্স। ট্র্যাডিশনাল স্যাফরন ড্রেস, গলায় মালা, তার সাথে রজনীশের ছবি সাঁটানো লকেট। শিষ্যদের মধ্যে থেকে সে একজনকে সেক্রেটারি নিযুক্ত করে ফেলে, লক্ষ্মী থাকারসি কুরুয়া, যার নামকরণ করা হয় মা যোগা লক্ষ্মী। লক্ষ্মী কুরুয়া ছিল একটা ওয়েলদি জৈন ফ্যামিলির মেয়ে, যার বাবা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির একজন কি সাপোর্টার এবং গান্ধী, নেহেরু ও মোরারজি দেশাইয়ের সাথে তার ছিল ক্লোজ রিলেশন। লক্ষ্মী কুরুয়া সে সময় একটা হিউজ মানি ডোনেট করে যাতে রজনীশকে আর ভ্রমণ করতে না হয়। ফলে রজনীশ মুম্বাইয়ের উডল্যান্ড অ্যাপার্টমেন্টে সেটেল ডাউন হয় এবং এখান থেকেই তার একজন স্পিরিচুয়াল লিডার হিসাবে উত্থান ঘটতে থাকে। মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টেই সেই প্রথম ওয়েস্টার্ন ভিজিটর্সরা ভিজিট করতে আসা শুরু করে। তখন সে চারিদিক ঘুরে ঘুরে পাবলিকলি স্পিচ দেওয়া একেবারেই বন্ধ করে দেয়। তার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকেই চালাতে থাকে আর সে নিজেকে স্বঘোষিত একজন ভগবান বলে পরিচয় দেয়। ফলে আচার্য রজনীশ তখন রূপান্তরিত হয়ে যায় ভগবান রজনীশে। মুম্বাইয়ের আশ্রমে থাকাকালীন সময়ে ডায়াবেটিস, অ্যাস্থমা এবং বেশ কিছু অ্যালার্জির রোগ বাঁধিয়ে বসে রজনীশ।
1974-এ সে মুম্বই ছেড়ে চলে যায় পুনেতে। পুনের কোরেগাঁও পার্কে 6 একরের একটা প্রপার্টি পারচেস করে তার এক শিষ্যা মা যোগামুক্তার সহযোগিতায়, যে ছিল একজন গ্রিক মহিলা, ক্যাথরিন ভেনজেলোস। 1974 থেকে 1981 সাল পর্যন্ত সেই হল রুমেই রজনীশ তার ডিসাইপল এবং ভিজিটরদের উদ্দেশ্যে স্পিচ দিত, যেটা আজকের দিনের ওশো ইন্টারন্যাশনাল মেডিটেশন রিসর্টের একদম কেন্দ্রস্থলে এখনও রয়েছে। 1981-এর পর থেকে হিন্দির পাশাপাশি ইংলিশেও সে স্পিচ দিতে শুরু করে, ফলে ওয়েস্টার্ন ভিজিটরদের ভিড় দিনের পর দিন বাড়তে থাকে। সেই সাথে সেখানে আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারের মাধ্যমে শিষ্যরা ক্লোথস, জুয়েলারি, সেরামিক্স এটসেট্রা প্রডিউস করত। পাশাপাশি মিউজিক, থিয়েটার ইত্যাদিও চলতে থাকে। এছাড়াও মেডিটেশনের সাথে সাথে সে সময় বেশ কিছু থেরাপি গ্রুপেরও আনাগোনা শুরু হয়, যা আশ্রমের আয়ের একটা প্রধান উৎস হয়ে ওঠে। থেরাপিগুলোর মধ্যে পার্টিসিপ্যান্টরা ফিজিক্যাল অ্যাগ্রেশনের পাশাপাশি সেক্সুয়াল এনকাউন্টারেও মত্ত হয়ে উঠত। দ্য প্লে অ্যাট বিং ভায়োলেন্ট। সেখানে ড্রাগস, ম্যাসিভ অ্যালকোহল সহ ডিসাইপলদের মধ্যে অবাধ ও উগ্র যৌনতা ছিল দ্য বিগিনিং অফ এনলাইটমেন্ট। আর সেই এনলাইটমেন্টের পথে চিলড্রেন এবং প্রেগন্যান্ট মহিলারা ছিল প্রধান বাধা। তাই রজনীশের নির্দেশ অনুযায়ী পার্টিসিপেন্টরা তাদের বাচ্চাদেরকে হল রুমের বাইরে রেখে আসত। সেসব বাচ্চাদের উপরেও বেশ কিছু ফিজিক্যাল মলেস্টেশনের রিপোর্ট উঠে এসেছিল পরবর্তীকালে। রিচার্ড প্রাইস নামের সেই সময়ের একজন বিশিষ্ট হিউম্যান পোটেন্সিয়াল মুভমেন্ট থেরাপিস্ট এসবের প্রতিবাদ করার ফলে তাকে মারধর করে তার কলার বোন ভেঙে একটা ঘরে তালাবন্ধ করে প্রায় 8 ঘন্টা ধরে ফেলে রেখে দেওয়া হয়েছিল। পরের দিন রিচার্ড পুনের সেই আশ্রম থেকে একটা ভাঙা হাত নিয়ে কোনো প্রকারে বেঁচে ফিরেছিল বলে পরে অভিযোগ করেছিল। এরকম সময়ে এক 16 বছর বয়সী যুবতী শিষ্যার আগমন ঘটে রজনীশের সেই কোরেগাঁওয়ের আশ্রমে। শিলা আম্বালাল প্যাটেল, এমন একটা নাম যে শুধু ইন্ডিয়াতেই নয়, সুদূর আমেরিকাতেও পরবর্তীকালে কুখ্যাতি লাভ করেছিল। রজনীশের সাথে প্রথম সাক্ষাতেই সে এতটাই ইনফ্লুয়েন্সড হয় যে তার অভিজ্ঞতা সে পরবর্তীকালে এইভাবে এক্সপ্লেন করেছিল। And I felt like if life ends now, I have nothing to lose. এর কিছুদিন পর শিলা হায়ার এডুকেশনের জন্য ইউএসএ চলে যায়। সেখানে মার্ক সিলভারম্যান নামের এক ব্যক্তিকে বিয়ে করে এবং পরে ইন্ডিয়ায় ফিরে এসে তারা দুজনেই রজনীশের মোস্ট ট্রাস্টেড ডিসাইপলে পরিণত হয়। 70-এর দশকের শেষ দিক থেকেই রজনীশের আশ্রমে প্রতি বছর প্রায় 30,000-এরও বেশি ভিজিটর্স আসতে শুরু করেছিল। ফলে পুনের সেই কোরেগাঁওয়ের আশ্রমে ক্রমশ জায়গার ঘাটতি দেখা দিতে লাগলো। তাই রজনীশী সন্ন্যাসীরা ভারতের কয়েকটি জায়গায় নতুন আশ্রমের জন্য আরও বড় প্রপার্টির খোঁজ করছিল, তার মধ্যে গুজরাটের কচ্ছ এলাকায় এবং উত্তরের পার্বত্য অঞ্চলে। কিন্তু সেই পরিকল্পনাগুলো পরে আর কখনোই বাস্তবায়িত হয়নি, কারণ সে সময় রজনীশ এবং মোরারজি দেশাইয়ের জনতা পার্টির মধ্যে বেশ কিছুদিন ধরেই মতবিরোধ ও উত্তেজনা চলতে থাকার জন্য একটা অচলাবস্থা দেখা দিয়েছিল। তার ল্যান্ড ইউজ অ্যাপ্রুভাল ক্যান্সেল করে দেওয়া হয় এবং বিদেশি দর্শনার্থীদের ভিসা পর্যন্ত মোরারজি দেশাইয়ের সরকার বাতিল করেছিল, যাদের মেন ডেস্টিনেশন ছিল পুনের আশ্রম। এমনকি আশ্রমের ট্যাক্স এক্সেম্পশনও বাতিল করে দেওয়া হয়। 1980 সাল নাগাদ রজনীশের আশ্রম এতটাই বিতর্কিত অবস্থায় চলে গিয়েছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির সাথে 60-এর দশক থেকে সুসম্পর্ক থাকা সত্ত্বেও নতুন সরকারে আসা প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীও রজনীশের সেই গুজরাট প্রজেক্টের জন্য মধ্যস্থতা করেনি। 1980 সালের মে মাসে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। রজনীশের একটি বক্তৃতা চলাকালীন সময়ে একজন তরুণ হিন্দু মৌলবাদী বিলাস টুপে তার নিজের ওপর সেলফ অ্যাটেম্পটের চেষ্টা চালায়। টুপে পরে দাবি করেছিল যে সে সেই হামলা চালিয়েছিল কারণ সে এক গোপন সূত্রে নাকি জানতে পেরেছিল রজনীশ একজন CIA এজেন্ট। দীর্ঘ প্রায় 15 বছর ধরে প্রতিদিন বক্তৃতা দেওয়ার পর
1981 সালের 10ই এপ্রিল থেকে রজনীশ বেশ কিছুদিনের জন্য মৌনব্রত ধারণ করে। সে সময় সে দর্শনার্থীদের সামনে আসা বন্ধ করে দেয়, একান্তে বসে মিউজিক শোনে আর খলিল গিবরানের লেখা বইগুলো পড়তে থাকে। ঠিক সেই সুযোগে শিলা মা যোগালক্ষ্মীকে রিপ্লেস করে তার জায়গায় রজনীশের সেক্রেটারির দায়িত্ব নিয়ে নেয় এবং নতুন নাম ধারণ করে হয়ে যায় মা আনন্দ শিলা। তখন থেকে সেই এক প্রকার আশ্রম পরিচালনা করতে শুরু করে দেয়। উনিশশো 81 সালের পর থেকেই পুনের সেই আশ্রমকে ঘিরে বিতর্কিত সমালোচনা এবং পলিটিক্যাল থ্রেটনিংসের ফলে টেনশন ক্রমশ বেড়েই চলছিল। সে সময় রজনীশ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নতুন কমিউন তৈরি করার কথা ভাবতে থাকে। সুসান জে পালমার, একজন কানাডিয়ান সোশ্যালিস্ট, যিনি রজনীশ পেপার্স নামে একটা বই লিখেছিলেন অরবিন্দ শর্মার সাথে কো রাইটার হিসাবে, তার মতে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনাটা ছিল শিলার। 1981-এর 13 জুন শিলার হাজব্যান্ড ইউএসের অরেগন সিটির অ্যান্টিলোপে একটা 64 একরের খামার কিনে নেয়। সে $5.75 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করে। দ্য বিগ মাডি র্যাঞ্চ নামের সেই বড় প্রপার্টি দুটো কাউন্টিতে ভাগ করা ছিল, ওয়াস্কো অ্যান্ড জেফারসন। প্রপার্টি হস্তান্তরের পর তার নাম হয়ে যায় র্যাঞ্চো রজনীশ। 29 আগস্ট রজনীশ সেখানে চলে আসে। তার সমস্ত ডিসাইপলসরা তাদের প্রত্যেকের সম্পত্তি বিক্রি করে দিয়ে সেখানে পয়সা ডোনেট করে একটা কৃষি জমিকে আস্ত একটা শহরে পরিণত করার জন্য। রাতারাতি শপিং মল থেকে শুরু করে এয়ারপোর্ট, রেস্টুরেন্ট, থিয়েটার হল, রাস্তাঘাট তৈরি হতে থাকে। অরেগন সিটির সেই খামারে যাওয়ার 1 বছরের মধ্যে রজনীশ এবং তার অনুগামীরা সেখানকার স্থানীয় সম্প্রদায় ও প্রতিবেশীদের সাথে ভূমি ব্যবহার সংক্রান্ত প্রধান বিরোধের সঙ্গে একাধিক আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে। রজনীশের আশ্রমে ডিসাইপলস এবং তার অনুসারীদের রেকলেস অ্যাক্টিভিটিস দিনের পর দিন চরমে পৌঁছায়। ড্রাগস, প্রস্টিটিউশন, স্মাগলিং, এক্সটর্শনের মতো জঘন্য ক্রিয়াকলাপ চলতে থাকে সেই আশ্রমের ভিতরে। অ্যান্টিলোপের লোকাল কমিউনিটি ক্ষুব্ধ হয়ে আইনের দ্বারস্থ হয়। তারা কোর্টে একটা পিটিশন দাখিল করে যে একটা ছোট কৃষি শহর কীভাবে সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রার উপর কুপ্রভাব বিস্তার করছে এবং নিরাপত্তার হুমকি হতে চলেছে। এমনকি সে সময় কিছু লোক রজনীশের সেই আজব রীতিনীতিকে এলিয়েন কাল্ট বলেও গভর্নরের কাছে অভিযোগ জানিয়েছিল। বাট রজনীশ ততদিনে সেখানে একটা সফিস্টিকেটেড কর্পোরেট মেশিন এস্টাবলিশ করে ফেলেছিল। তার সাম্রাজ্যকে 3টি অর্গানাইজেশনে ভাগ করা ছিল: রজনীশ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, রজনীশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং রজনীশ নিও সন্ন্যাসিন ইন্টারন্যাশনাল কমিউন। এই 3টি অর্গানাইজেশনসের মানি সোর্স ছিল আবার তার মূল আমব্রেলা অর্গানাইজেশন রজনীশ সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, যার দপ্তর খোলা হয়েছিল ইউকে এবং সুইজারল্যান্ডে। বিজনেসম্যান, পলিটিশিয়ান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ইনভেস্টর থেকে শুরু করে সমাজের যত উঁচুতলার সেলিব্রিটি তার কমিউনিটিতে আনাগোনা করত এবং ইনভেস্ট করত। ইন্ডিয়াতে পুনের আশ্রমে থাকাকালীন অবস্থা থেকেই রজনীশের একজন উল্লেখযোগ্য শিষ্য হয়ে উঠেছিল বলিউডের সে সময়কার উদীয়মান স্টার বিনোদ খান্না, যার প্রফেশনাল কেরিয়ার কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এরকমই দেশ বিদেশের অনেক ট্যালেন্টেড পিপল রজনীশের অ্যাডিকশনের কবলে পড়ে পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। অরেগন সিটির সেই আশ্রম থেকে গোল্ড এবং লাক্সারি কারের স্মাগলিং চলত। সে সময় রজনীশ বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে করে তার দর্শনার্থীদের ভিজিট করত। পরে জানা যায় তার ব্যক্তিগত কালেকশানে 90টি রোলস রয়েস ছিল, যা টপমোস্ট রজনীশী সন্ন্যাসীরা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করত। সে সময় রজনীশের কেয়ারটেকার গার্লফ্রেন্ড মা আনন্দ শিলা এবং মা যোগা বিবেক, যার আসল নাম ক্রিস্টিন উলভ, তারা দুজনেই প্রধান শিষ্য হয়ে উঠেছিল। এদের সাথেই রজনীশ যা কিছু গোপন ডিসকাশন করত। কোর্টে মামলা চলাকালীন সময়ে
পিটিশনারদের হুমকি দেওয়া থেকে শুরু করে ভাড়াটে গুন্ডাদের দিয়ে এক্সটর্শন এবং অ্যাটেম্পট টু মার্ডারেরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছিল শিলা আর ক্রিস্টিন উলফের বিরুদ্ধে। এর মধ্যে রজনীশ তার নিজের আরেকটি নতুন নামকরণ করে ফেলে ওশো নামে। সে তখন তার রজনীশিজম মতবাদকে প্রচার করার জন্য ধূর্ততার আশ্রয় নেয়। সে ভবিষ্যৎবাণী করে বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা আরেক মহাযুদ্ধ পৃথিবীতে আসন্ন, যেখানে 1990-এর দশকের মধ্যে বিশ্বের 2/3 মানুষ মারা যাবে। সে বলে এখনও সময় আছে। রজনীশিজম মতবাদ একটা নোহাজ আর্ক অফ কনসাসনেস তৈরি করছে। এই মতবাদ গ্রহণ করা ছাড়া আর উপায় নেই। 1984 সালের মার্চ মাসে শিলা ঘোষণা করেছিল যে ভগবান রজনীশ আসলে এইডস থেকে 2/3 পপুলেশনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিল। সে সময় সন্ন্যাসীদের সেক্সুয়াল ইন্টারকোর্সে রাবারের গ্লাভস এবং কন্ডোমকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল এবং চুম্বন থেকে বিরত থাকার কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু মিডিয়াতে ব্যাপকভাবে সেই সমস্ত পদক্ষেপগুলোকে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া হিসাবে সমালোচনা করা হয়েছিল। কন্ডোম সাধারণত এইডস প্রতিরোধের জন্য সুপারিশ করা হতো না, কারণ সে সময় এইডস একটি সমকামী রোগ হিসাবে বিবেচিত হতো। ফলে এইডসকে কাজে লাগিয়ে তার ভবিষ্যৎবাণী শেষমেশ আর ধোপে টেকেনি। এর কিছুদিন পর রজনীশ তার মতবাদ রজনীশিজমকে ছড়িয়ে দেওয়ার জন্য আরেক নতুন পরিকল্পনা শুরু করে। অরেগন সিটির সেই কৃষি শহর র্যাঞ্চো রজনীশ তখন হয়ে যায় রজনীশপুরম। রজনীশপুরম এস্টাবলিশ করার জন্য 1982 সালের মে মাসে র্যাঞ্চো রজনীশের বাসিন্দারা এটাকে রজনীশপুরম শহর হিসাবে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেয়। তারপর 1984-এ রজনীশ তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে বজায় রাখার জন্য ওয়াস্কো কাউন্টির জেনারেল ইলেকশনে অংশগ্রহণ করে। কিন্তু অরেগনের স্থানীয় লোকেরা সেই ইলেকশনে রজনীশের মনোনীত ক্যান্ডিডেটের বিরোধিতা করলে রজনীশী সন্ন্যাসীরা শহরের বাইরে থেকে হোমলেস পিপলদের ধরে নিয়ে এসে আশ্রম ক্যাম্পাসে রেখে দেয় এবং সেখানকার ডিসাইপল হিসাবে ভোটার বাড়াতে থাকে। বাট তাদের মধ্যে বেশিরভাগই ছিল মেন্টালি আনস্টেবল, তাই তাদের কন্ট্রোল করার জন্য ইনটক্সিকেট করা হতো হ্যালডল নামের ড্রাগস ইনজেক্ট করে। কিন্তু তাতেও যখন কাজ হচ্ছিল না, তখন শিলার হাতে রেডি ছিল প্ল্যান বি। এদিকের ভোটার সংখ্যা বাড়ানো না গেলেও অপোজিশনের ভোটার তো কমানো যেতেই পারে। তার এই ধরনের ভয়ঙ্কর চিন্তাধারার পরিণাম হিসাবে 1984 সালের সেপ্টেম্বর মাসে ঘটে যায় আমেরিকার সবচেয়ে বড় বায়োটেরর অ্যাটাক। শহরের নামকরা বড় বড় 10টা রেস্টুরেন্ট ও স্যালাড বারে খাবারের মধ্যে সালমোনেল্লা এন্টেরিকা মিশিয়ে কন্টামিনেট করে দেওয়া হয়। প্রায় 750-রও বেশি লোক ফুড পয়জনিংয়ের ফলে হসপিটালাইজড হয় উইথ এ সিরিয়াস কন্ডিশন। এর সাথে সাথে শহরের ওয়াটার পাইপলাইনে টাইফিমিউরিয়াম নামের এক প্রকারের টাইফয়েড ব্যাকটেরিয়াও মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে আশ্রমে ইনভেস্টিগেট করতে গিয়ে পাওয়া যায় লুকিয়ে রাখা কয়েকটি ট্রাক, যা লোডেড ছিল ওয়েপন্সে, এবং ল্যাবরেটরিতে রাখা কিছু বুকস অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেটেরিয়ালস অ্যাবাউট হাউ টু মেক এক্সপ্লোসিভস। শিলা সেই আশ্রম ছেড়ে তার কয়েকজন সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে ইউরোপে পালিয়ে যায়। রজনীশের শিষ্যরা তার লেখা 78 পৃষ্ঠার একটা বই রজনীশিজম অ্যান ইন্ট্রোডাকশন টু ভগবান শ্রী রজনীশ অ্যান্ড হিজ রিলিজিয়ানের প্রায় 5000টি কপি রাতারাতি পুড়িয়ে ফেলে। রজনীশ পুলিশের কাছে নিজেকে একজন ধর্মগুরু বলে পরিচয় দিতে অস্বীকার করে,
ইন্টারোগেশনের সময় বলে যে সে এসব কিছুই জানতো না। সেসবের জন্য শিলা ও তার টিমকে অ্যাকিউজড করে। একটা প্রেস কনফারেন্সে রজনীশ শিলা ও তার দলকে গ্যাং অফ ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে। বেশ কিছু রজনীশী সন্ন্যাসী তাদের বয়ানে বলেছিল যে ভগবান রজনীশের নীরব থাকার সুযোগ নিয়ে শিলা একজন অটোক্র্যাট লিডারে পরিণত হয়েছিল। এমনকি শিলা ইউরোপ যাওয়ার আগে মা যোগা বিবেক এবং রজনীশের পার্সোনাল ফিজিশিয়ান স্বামী দেবরাজ, অর্থাৎ যার আসল নাম জর্জ মেরেডিথ, এই দুজনকে হত্যা করার চেষ্টা করেছিল। এসব ঘটনা সামনে আসার ফলে শিষ্যরা উপলব্ধি করে যে যা কিছু অপরাধ ঘটেছে তা সবই ভগবান রজনীশের আড়ালে। তাই রজনীশ ইনোসেন্ট আর শিলাই অ্যাকচুয়াল কালপ্রিট। ফলে জার্মানি থেকে শিলা ও তার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়, আর রজনীশের সামনে তৈরি হয়ে যায় একটা সেফ প্যাসেজ। রজনীশের এগেনস্টে যে মামলাগুলো চলছিল তার জন্য সে অ্যালফোর্ড প্লিয়ের আবেদনে ছাড়া পেয়ে যায়। অ্যালফোর্ড প্লি বা অ্যালফোর্ড আবেদন হলো এমন এক ধরনের অপরাধের আবেদন যার মাধ্যমে একজন সাসপেক্টেড পারসন দোষ স্বীকার না করেই ছাড়া পেয়ে যেতে পারে, অথচ সে এক প্রকার স্বীকার করেই নেয় যে তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট প্রমাণ যে কোনো সময় পাওয়া যেতে পারে। ইউএস অ্যাটর্নি চার্লস টার্নার এবং অরেগন অ্যাটর্নি জেনারেল ডেভিড ফ্রন্টমেয়ার স্বীকার করে যে তাদের কাছে রজনীশের খামারে উদ্ভূত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার খুব কম প্রমাণ আছে। ফলে রজনীশ অ্যালফ্রেড প্লিতে খুব সহজেই ছাড়া পেয়ে যায় আর তড়িঘড়ি রেডি হতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পালানোর জন্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত রজনীশের এসকেপ প্ল্যান সব ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না একটা অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস সামনে আসে। সেই কেসের মেন অ্যাকিউজড ছিল আনন্দ শিলা, আর ভিকটিম ছিল আশ্রমের একজন প্রমিনেন্ট ডিসাইপল মা আভা, যার আসল নাম ছিল আভা আভালোস। সে গোটা টেরর অ্যাটাকের প্রধান সাক্ষী হিসাবে এগিয়ে আসে। আদালতের সাক্ষ্য অনুসারে আভা আভালোস জানায় সেই ওয়াস্কো কাউন্টির ইলেকশনের সময় বায়োটেরর অ্যাটাকের আগে রজনীশ ও শিলার একটা গোপন কথোপকথনের কয়েকশো ঘন্টার রেকর্ডিং তার কাছে রয়েছে, যার একটা ট্রান্সক্রিপ্ট শিলার কাছেও আছে বলে পরে জানা যায়। আভা এফবিআই এর কাছে সেই রেকর্ডিং প্লে করলে শোনা যায় টেরর অ্যাটাকের জন্য শিলা অনুমতি চাইলে ভগবান রজনীশ তার উত্তরে জানায়, হ্যাঁ, ওরেগনে থাকার জন্য মানুষকে হত্যা করার দরকার আছে এবং মানুষকে হত্যা করা সেরকম কিছু খারাপ কাজ নয়, এবং হিটলার আসলে একজন মহান ব্যক্তি ছিলেন, যদিও তিনি তা প্রকাশ্যে বলতে পারেননি কারণ সেসব কেউ বুঝতে পারবে না, এবং হিটলারের একটা গ্রেট ভিশন ছিল। সেই রেকর্ডিং শোনার পর অ্যাটর্নি জেনারেল ফ্রন্টমেয়ার বলেছিল শিলা এবং রজনীশ দুজনেই ছিল জেনুইনলি ইভিল। উনিশশো সালের 28 অক্টোবর রজনীশ এবং তার সঙ্গে থাকা কয়েকজন সন্ন্যাসীকে নর্থ ক্যারোলিনার শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে $50,000 ক্যাশ এবং $1 মিলিয়ন 35টা এক্সপেন্সিভ রিস্ট ওয়াচ ও ব্রেসলেট পাওয়া যায়। টেররিজম, মার্ডার, এক্সটর্শন, প্রস্টিটিউশন, স্মাগলিং থেকে শুরু করে মলেস্টেশন পর্যন্ত সব মিলিয়ে 34টা কেস ফাইলড হয়েছিল রজনীশের এগেনস্টে। ফেডারেল অথরিটির মতে মামলা এড়াতে রজনীশ বারমুডা চলে যাচ্ছিল। আধিকারিকরা তাকে নর্থ ক্যারোলিনা থেকে ওকলাহোমা সিটির কাছে নিয়ে গিয়ে টানা 3 দিন 3 রাত ইন্টারোগেশন চালায়। অবশেষে মার্কিন অ্যাটর্নি অফিসের সাথে তার আইনজীবীরা যে চুক্তি করেছিল তার অধীনে তাকে 10 বছরের স্থগিত সাজা এবং মামলার খরচ ও পেনাল্টি সহ $4 লক্ষ জরিমানা করা হয়েছিল। আর সেই সাথে মার্কিন অ্যাটর্নি জেনারেলের উইদাউট পারমিশন কমপক্ষে 5 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে না আসার নির্দেশিকা জারি করা হয়। রজনীশ $4 লক্ষ পেনাল্টি ফাইন দিয়ে ইউএস ছেড়ে চলে আসে। 17 নভেম্বর দিল্লিতে এসে নামে। এয়ারপোর্টে তাকে বীরের মতো অভ্যর্থনা জানায় তার শিষ্যরা। সেখান থেকে হিমাচল প্রদেশের মানালিতে প্রায় 6 সপ্তাহ কাটায় রজনীশ।
এত কিছুর পরেও রজনীশ আবার নতুন আশ্রমের জন্য জায়গা খুঁজতে থাকে। সে সময়কার একজন বিখ্যাত হলিউড অ্যাক্টর মার্লন ব্র্যান্ডো তেতিয়ারোয়া নামের একটা অ্যাটল বা লেক সারাউন্ডেড তার প্রাইভেট আইল্যান্ড বিক্রি করার চেষ্টা করছিল। রজনীশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সেই আইল্যান্ডটা কিনে তাতে হাউসবোট এবং জাপানি স্টাইলের ফ্লোটিং গার্ডেন যুক্ত করে আরও বড় করার কথা ভাবছিল। কিন্তু সেই দ্বীপটা ঘূর্ণিঝড় হারিকেন অধ্যুষিত অঞ্চল বলে পরে তা রিজেক্ট করে দেওয়া হয়। এরপর তার নন ইন্ডিয়ান ডিসাইপলদের ভিসা একের পর এক ক্যান্সেল হতে থাকলে রজনীশ হিমাচল থেকে নেপালের কাঠমান্ডুতে চলে যায়। কয়েক সপ্তাহ পর সেখান থেকে সে চলে যায় গ্রিসের ক্রিট আইল্যান্ডে। বাট গ্রিক ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস সেখানে তাকে অ্যারেস্ট করে। কিছুদিন পর সেখান থেকে সে ছাড়া পেয়ে জেনেভা হয়ে স্টকহোম এবং লন্ডনে যায়। বাট প্রতিটা জায়গাতেই তার এন্ট্রি রিফিউজ করা হয়। তখন সে কানাডার উদ্দেশ্যে রওনা দিলে সেখানেও তাকে নামতে দেওয়া হয়নি। ফলে সে বিমানের জ্বালানি ভরার জন্য আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। সেখানে তাকে লিমেরিকের একটি হোটেলে 2 সপ্তাহ থাকার পারমিশন দেওয়া হয়েছিল, এই শর্তে যে সে বাইরে বেরোতে পারবে না, যাতে করে সেখানকার পাবলিক তার বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়। সে সময় 13টা দেশ তার নো এন্ট্রি জারি করেছিল। আয়ারল্যান্ড থেকে রজনীশকে উরুগুয়েতে 1 বছরের অস্থায়ী বসবাসের জন্য একটা আইডেন্টিটি কার্ড রেডি করে দেওয়া হয়। ফলে আইরিশ এয়ারওয়েজে স্পেনের মাদ্রিদ হয়ে সেনেগালের ডাকারে নাইট স্টে করার পরের দিন তার দলবল নিয়ে রজনীশ সোজা উড়ে যায় উরুগুয়ের মন্টেভিডিওতে। সেখানে পুন্তা দেল এস্তে বিল্ডিংয়ে পাবলিকলি স্পিচ দেওয়া শুরু করে দেয়। সাধারণ জনগণকে ম্যানিপুলেট করতে থাকলে 19 জুন 1986-তে তার কাছে উরুগুয়ে ছাড়ার নির্দেশ আসে। সেখান থেকে জামাইকা চলে যাওয়ার চেষ্টা করলে তার ভিসা বাতিল করে দেওয়া হয়। অগত্যা 1986 সালের 30 জুলাই উরুগুয়ে থেকে ভারতের মুম্বইয়ে ফিরে আসে রজনীশ। মুম্বাইয়ে কিছুদিন থাকার পর 1987 সালের জানুয়ারিতে রজনীশ পুনের সেই আশ্রমে ফিরে যায় এবং প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের উদ্দেশ্যে আবার আগের মতো স্পিচ দিতে শুরু করে। রজনীশপুরমে থাকাকালীন সে 3টি বইও লিখেছিল: গ্লিম্পসেস অফ আ গোল্ডেন চাইল্ডহুড, নোটস অফ আ ম্যাডম্যান এবং বুকস আই হ্যাভ লাভড। পুনের আশ্রমে তার মর্মার্থ ব্যাখ্যা করে সে ডিসাইপলদের শোনাতো। এরপর 1989 সালের গোড়ার দিকে রজনীশ কমিউনিজম অ্যান্ড জেন ফায়ার জেন উইন্ড শিরোনামে তার জীবনের শেষ এবং দীর্ঘতম একটা বক্তৃতা দিয়েছিল, যেখানে সে আবার পুঁজিবাদের চরম সমালোচনা করেছিল। 1990 সালের 19 জানুয়ারি 58 বছর বয়সে হার্ট অ্যাটাকের ফলে পুনের সেই কোরেগাঁওয়ের আশ্রমে রজনীশের মৃত্যু হয়। তার আশ্রমের কমিউনের তরফ থেকে একটা বিবৃতিতে জানানো হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে থাকাকালীন সময়ে কর্তৃপক্ষের দ্বারা বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করার কারণেই রজনীশের মৃত্যু হয়েছে। আবার অনেকের ধারণা রজনীশপুরমে থাকার সময় প্রতিদিন 60 মিলিগ্রামস অফ ভ্যালিয়াম এবং নাইট্রাস অক্সাইডের নেশা করার ফলে তার হেলথ অনেক আগে থেকেই ডিটেরিওরেট করতে শুরু করেছিল। মৃত্যুর পর পুনে আশ্রমের লাও জু হাউসের বেডরুমে তার অস্থিভস্য রেখে দেওয়া হয়। রজনীশের সব ভায়োলেন্ট অ্যাক্টিভিটিসকে ভুলে গিয়ে শিষ্যরা সারা দুনিয়ায় তার মতবাদকে ছড়িয়ে দিতে শুরু করে। তার লেগাসিকে ফলো করতে থাকে অগণিত মানুষ। শিষ্যরা বলে, হি নেভার বর্ন, নেভার ডায়েড, অনলি ভিজিটেড দিস প্ল্যানেট আর্থ বিটুইন 1931 and 1990। রজনীশের জীবন পরিদর্শন করে দেখা যায় স্পিরিচুয়ালিটি থেকে ক্রাইম অথবা ফ্রিডম থেকে পাওয়ার কন্ট্রোল, সব কিছুর মাঝে একটা অস্পষ্ট রেখা থেকে গেছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও তার দেখানো এনলাইটমেন্টের পথে থাউজেন্ডস অফ পিপল ইন্সপায়ার্ড হয়েছিল,
কিন্তু তার গোটা লেগাসি জুড়ে ঢেকে রয়েছে শোষণ, বিশৃঙ্খলা এবং অপরাধের ছায়া। পুনে হোক কিংবা অরেগন সিটি, তার আশ্রম কি আদৌ আধ্যাত্মিকতার অভয়ারণ্যে পরিণত হয়েছিল, নাকি হয়ে উঠেছিল পাপের আঁতুড় ঘর? আপনার কি মনে হয়, তার মতবাদ কি আসলেই সত্যকে অনুসন্ধান করার পথ দেখিয়েছিল, নাকি শুধুই একটা রিলিজিয়নলেস রিলিজিয়ান হয়েই রয়ে গেছে? ওশো কি প্রকৃতই একজন স্বপ্নদর্শী ছিল, নাকি খলনায়ক? একজন স্পিরিচুয়াল লিডার থেকে মাস্টার ম্যানিপুলেটর হয়ে ওঠার সেই রহস্যে ঘেরা বিতর্কিত উপাখ্যান থেকে এমন হাজারো প্রশ্ন উঠে আসে, যার উত্তরের চেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়ে যায়। এ বিষয়ে আপনার কি মতামত, তা নিচের কমেন্ট সেকশানে লিখে জানান। আর এমনই আরও অন্যান্য টপিকের উপর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।